গল্পের শুরুতে আমরা দেখি মায়া আর জেমি একটি সবুজে ঘেরা সুন্দর শান্ত গ্রামের বাড়িতে থাকতে আসে, কিন্তু তারা জানতো না এই বাড়িটাই তাদের পুরো জীবন বদলে দেবে। মায়া গর্ভবতী, এটা জানতে পেরে দুজনেই খুব খুশি হয়, কারণ তারা অনেকদিন ধরে একটি সন্তান চেয়েছিল এবং নিজেদের পরিবার শুরু করতে চেয়েছিল। কিন্তু তাদের এই আনন্দ বেশি দিন থাকে না, কারণ জেমির দাদি মেভকে তার বাড়ির সামনে মৃত অবস্থায় পাওয়া যায়। মেভ তার নাতি জেমকে ভীষণ ভালোবাসত, তাই তিনি তার বাড়িটি জেমির নামে রেখে যায়। এই কারণে মায়া আর জেমি সেই গ্রামের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ বাড়িটা অনেক বড় ছিল এবং তাদের আসতে চলা সন্তানকে বড় করার জন্য জায়গাটা বেশ উপযুক্ত মনে হচ্ছিল। তারা সেখানে পৌঁছাতেই নিয়া তাদের স্বাগত জানায় এবং আসার জন্য ধন্যবাদ দেয়। এরপর নিয়া বলে সেখানে একটি অদ্ভুত বিষয় আছে যেটা তাদের জানা দরকার। সে জানায় মেভ সবসময় তার বাগানের কাছে মাংসের টুকরো রেখে দিত, যাতে সেখানে থাকা জীবগুলো খুশি থাকে। নিয়া বলে এই জীবগুলোকে রেড ক্যাপস বলা হয় এবং মেভ বহু বছর ধরে তাদের খাবার দিয়ে আসছিল। কিন্তু কিছুদিন পর মেভ তাদের খাবার দেওয়া বন্ধ করে দেয় এবং নিজের পরিবারের দিকে বেশি মনোযোগ দিতে শুরু করে। এরপর তার স্বামী নিউমোনিয়ায় মারা যায় এবং তার ছেলেও মারা যায়। মেভ এসব ঘটনার জন্য নিজেকেই দোষ দিতে শুরু করে, কারণ তার বিশ্বাস ছিল এসবের পেছনে রেড ক্যাপসি ছিল। তাই মেভ বলেছিল যাই হোক না কেন এই জীবগুলোকে কখনোই খাবার দেওয়া বন্ধ করা যাবে না। যদি তারা খাবার পাওয়া বন্ধ করে তাহলে অনেক বড় বিপদ হতে পারে। মায়া আর জেমি এই গল্প বিশ্বাস করে না, কিন্তু মেভের সম্মানের কথা ভেবে তারা নিয়াকে কথা দেয় যে তারাও একই কাজ করবে। এরপর তারা নিয়াকে ধন্যবাদ দিয়ে বিদায় করে। কয়েক ঘন্টা পর দুজন বাড়িটি পরিষ্কার করতে এবং নিজেদের পছন্দ অনুযায়ী সাজাতে শুরু করে। প্রতিদিন যাওয়ার সঙ্গে সঙ্গে তারা নিজেদের নতুন বাড়িতে আগের চেয়েও আরো বেশি খুশি অনুভব করতে থাকে। পরের দিন দুজন কাছের একটি ছোট শহরে কেনাকাটা করতে যায়, যেখানে দোকানের মালিক তাদের মেভের সঙ্গে কাটানো পুরনো ভালো দিনগুলোর কথা বলে। সে বলে মেভ তার খুব ভালো বন্ধু ছিল, এখন তার বাড়ি এমন মানুষের কাছে থাকবে যারা সেটার যত্ন নেবে। এটা ভেবেই সে খুশি। এই কারণে সে মায়া আর জেমির কাছ থেকে জিনিসপত্রের দাম নিতে অস্বীকার করে। সে বলে এই জিনিসগুলো তার পক্ষ থেকে তাদের জন্য স্বাগত উপহার। এরপর দুজন সেই জায়গার দিকে যায় যেখানে নিয়া কাজ করে। পথে তারা একটি পুরনো গাড়ির পাশ দিয়ে যায়। ঠিক তখনই একটি রাগী কুকুর তাদের ওপর হামলা করার চেষ্টা করে। তারা কোনো বড় ঝামেলা চায়নি, তাই সেখান থেকে দ্রুত চলে যায়। কিন্তু তারা বুঝতে পারে না যে গাড়িটির মালিক তাদের খুব অদ্ভুতভাবে দেখছিল। কিছুক্ষণ পর তারা সেই বারে পৌঁছে যায় যেখানে নিয়া ওয়েট্রেসের কাজ করে। শুরুতে সেখানে থাকা লোকজন কয়েক সেকেন্ড ধরে তাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু পরে সবাই তাদের উষ্ণভাবে স্বাগত জানায়। মায়া আর জেমি সেখানে বসে থাকা এক বৃদ্ধ লোকের সঙ্গে বসে, কিন্তু লোকটি প্রয়োজনের চেয়ে বেশি নেশা করেছিল। সে ধীরে ধীরে পাগলের মতো আচরণ করতে শুরু করে এবং শেষ পর্যন্ত তাকে বার থেকে বের করে দেওয়া হয়। এরপর নিয়া মায়া আর জেমির পাশে বসে। সে মায়াকে জিজ্ঞাসা করে আজ সকালে সে রেড ক্যাপসদের জন্য খাবার রেখেছিল কিনা। মায়া হেসে বলে সে তো এই কথাটাই পুরোপুরি ভুলে গিয়েছিল। এটা শুনতেই নিয়ার মুখে চিন্তা স্পষ্ট হয়ে যায়। সে মায়াকে একা কথা বলার জন্য বলে। নিয়া তাকে বোঝায় রেড ক্যাপসরা যদি তাদের খাবার না পায় তাহলে তারা খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং এর ফলে তাদের অনেক ক্ষতি হতে পারে। সে মায়ার কাছে অনুরোধ করে প্রতিদিন সকালে যেন তাকে নিজেই এই কাজটা করতে দেওয়া হয়। তার কথা ছিল মায়া আর জেমি তো এই জীবগুলোর উপস্থিতিও টের পায় না, কিন্তু মায়া তার কথা মানতে অস্বীকার করে। মায়া জানায় যখন সে আর জেমি শহরে থাকতো তখন কিছু অপরাধী তাদের উপর হামলা করেছিল। এই কারণে এখন সে নিজের নতুন বাড়িতে পুরোপুরি নিরাপদ অনুভব করতে চায়। শেষ পর্যন্ত মায়া কথা দেয় যে সে প্রতিদিন ওই জীবগুলোকে খাবার দেবে। এটা শুনে নিয়া স্বস্তি পায় এবং মায়াকে ধন্যবাদ জানায়। এই সময় সেই নেশাগ্রস্ত বৃদ্ধ লোকটি তার কুকুরকে নিয়ে বাড়ি ফিরছিল। তার কুকুরটি গলির মধ্যে দ্রুত দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার কাছ থেকে অনেক দূরে চলে যায়। বৃদ্ধ লোকটি তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে চলে যায় এবং বারবার তাকে ডাকতে থাকে। আসলে এখান থেকেই মুভির আসল টুইস্ট শুরু হয়, যা চোখ সরাতেই দেয় না। যাই হোক, তো তখন হঠাৎ সে এক ছোট মেয়েকে একা বসে কাঁদতে দেখে। সে মেয়েটির কি হয়েছে তা দেখার জন্য তার কাছে যায়, কিন্তু পুরো ব্যাপারটি একটা ফাঁদ ছিল। পরের মুহূর্তেই সেই ছোট মেয়েটির কারণে ওই বৃদ্ধ লোকটির উপর হামলা হয়। পরদিন সকালে রান্নাঘর থেকে আসা শব্দের কারণে মায়া আর জেমির ঘুম ভেঙে যায়। কি হয়েছে সেটা দেখতে দুজন দ্রুত সেখানে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা স্বস্তি পায়,
কারণ বাড়ির ভেতরে থাকা লোকগুলো আসলে স্থানীয় বিল্ডার পরিবারের সদস্য ছিল। তারা বাড়ির বড় বড় সমস্যাগুলো ঠিক করতে এসেছিল। পরিচয় হওয়ার পর মিস্টার উন তাদের বলে তাদের উপস্থিতির কারণে যেন তারা বিরক্ত না হন। তিনি কথা দেন তার পরিবার যত দ্রুত সম্ভব কাজ শেষ করে দেবে, কিন্তু তাদের কিছু আচরণ মায়ার নজর কেড়ে নেয়। মায়ার মনে হয় কিছু একটা ঠিক নেই। তারপরও মায়া আর জেমি কেনাকাটা করতে বাইরে চলে যায় এবং মিস্টার উনের সন্তানদের কাজ শেষ করার জন্য সেখানেই রেখে যায়। সমস্যা তখন শুরু হয় যখন পরিবারের এক ছেলে কিলিয়ান খুব অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে, এমনকি সে বাড়ির কিছু জিনিস চুরি করতেও শুরু করে। এর মধ্যে মায়া আর জেমি মেভের কবরের কাছে যায়। তাদের সঙ্গে শহরের পাদ্রিও ছিল। পাদ্রি তাদের জিজ্ঞাসা করে এটা কি তাদের প্রথম সন্তান। মায়া জানায় কয়েক বছর আগে সে অন্য একজন পুরুষের সঙ্গে সম্পর্কে ছিল। নিজের কিছু ভুলের কারণে সে তার সন্তানকে হারিয়েছিল, কিন্তু মায়া মনে করত শেষ পর্যন্ত যা হয়েছে হয়তো সেটা ভালোই হয়েছে, কারণ সেই সন্তান জন্ম নিলে তাকে একজন খুব খারাপ বাবার সঙ্গে জীবন কাটাতে হতো। পাদ্রি বলে যা ঘটেছিল তার সঙ্গে সে একমত হতে পারে না, কিন্তু সে আশা করে মায়া যেন তার বর্তমান জীবনে শান্তি আর স্বস্তি পায়। এরপর জেমি মেভের কবরের ওপর ফুলের একটি তোড়া রাখে। তারপর সে পাদ্রিকে জিজ্ঞাসা করে তাদের পরিবারের বাকি সদস্যদেরকে সেখানে কিভাবে কবর দেওয়া হয়েছে। পাদ্রি জানায় মেভকে তার স্বামীর সঙ্গে কবর দেওয়া হয়েছে, কিন্তু তাদের সন্তানের জন্য সেখানে শুধু একটি পাথর রাখা হয়েছে, যেটা তার স্মৃতি হিসেবে রয়েছে। মায়া অবাক হয়ে জিজ্ঞাসা করে তাদের সন্তানের লাশ পরিবারের সঙ্গে কেন কবর দেওয়া হয়নি। তখন পাদ্রি জানায় তার সন্তানের লাশ কখনো পাওয়াই যায়নি। মায়া জিজ্ঞাসা করে সত্যি কি সে সন্তান নিউমোনিয়ার কারণে মারা গিয়েছিল, কিন্তু পাদ্রি এই বিষয়টি নিশ্চিত করে না। এখান থেকেই মেভের পরিবারের সঙ্গে আসলে কি ঘটেছিল সেই রহস্য মায়া আর জেমির কৌতূহল আরো বাড়িয়ে দেয়। কয়েক ঘন্টা পর মায়া নিয়ার সঙ্গে দেখা করতে চায়। নিয়া তাকে জানায় রোরি নামে সেই নেশাগ্রস্ত বৃদ্ধ লোকটি যে সেদিন বাড়ি ছিল সে নিখোঁজ হয়ে গেছে। তবে নিয়া তাদের বেশি চিন্তা না করতে বলে। বৃষ্টি থেকে বাঁচার জন্য সে তাদের বাড়ি চা খেতে যেতে বলে। জেমি খুশি হয়ে গাড়ির দিকে চলে যায় যাতে পরে দুজনে একসঙ্গে যেতে পারে, কিন্তু মায়া কিছুক্ষণ নিয়ার সঙ্গে একা কথা বলার জন্য থেকে যায়। সে নিয়াকে মেভের সন্তানের লাশ নিখোঁজ হওয়ার রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন নিয়া তাকে জানায় মেভ তার অসুস্থ স্বামীকে বাঁচানোর জন্য খুবই চিন্তিত ছিল। এই কারণে সে রেড ক্যাপসদের সঙ্গে একটি চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী রেড ক্যাপসরা তাদের সন্তানকে নিয়ে যাবে এবং তার বিনিময়ে তার স্বামীকে সুস্থ করে দেবে। মায়া এই কথা বিশ্বাস করতে অস্বীকার করে। সে জিজ্ঞাসা করে এমন হতে পারে কিনা যে মেভ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল এবং নিজের সন্তানের সঙ্গে নিজেই কিছু করেছিল। এটা শুনে নিয়া খুব রেগে যায়। সে পরিষ্কারভাবে বলে মেভ কখনো তার সন্তানের ক্ষতি করতে পারত না। সে তার সন্তানকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসত। এরপর নিয়া জানায় আসলে মেভ সবাইকে রক্ষা করছিল, একমাত্র সেই মানুষই রেড ক্যাপসদের মানুষের দুনিয়ায় আসা থেকে আটকাচ্ছিল। এই কথাবার্তার পর মায়া আর জেমি গাড়িতে করে বাড়ির দিকে ফিরে যায়। পথে তারা মিস্টার উনের সন্তানদের দেখতে পায়। তারা মায়া আর জেমিকে বিরক্ত করতে এবং উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। জেমি যখন সেই দুষ্ট ভাই বোনদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল তখন মায়া বাথরুমে চলে যায়। হঠাৎ মায়া ভয়ে চিৎকার করে ওঠে। সে দেখে সবচেয়ে বড় ছেলে ইভান জানালা দিয়ে তার দিকে তাকিয়ে আছে। বাথরুমের ঘটনার পর মায়া আর জেমি মিস্টার উনের সঙ্গে বসে তার সন্তানদের আচরণ নিয়ে কথা বলে। মিস্টার উন যা ঘটেছে তার জন্য ক্ষমা চান। তিনি কথা দেন নিজের সন্তানদের সঙ্গে গুরুত্ব দিয়ে কথা বলবেন এবং তাদের শাস্তি দেবেন, কিন্তু জেমি তখনও খুব রেগেছিল। বাড়িতে ঢুকেই সে নিজের রাগ বের করার জন্য পাঞ্চিং ব্যাগে অনুশীলন করতে শুরু করে। অন্যদিকে মায়া বাগানে যায়। নিয়াকে দেওয়া কথা অনুযায়ী সে রেড ক্যাপসদের জন্য মাংস ভর্তি একটি পাত্র রেখে দেয়, কিন্তু বাড়ির ভেতরে যাওয়ার আগে সে জঙ্গলের দিকে যাওয়া দরজা খোলার শব্দ শুনতে পায়। যখন সে ঘুরে আবার মাংসের পাত্রের দিকে তাকায় তখন অবাক হয়ে যায়। চোখের পলকেই পুরো মাংস উধাও হয়ে গেছে। পরের দিন আরো একটি ঘটনা ঘটে। মিস্টার উনের সন্তানরা দ্বিতীয় তলার একটি জানালা ভেঙে ফেলে। কাঁচের টুকরোগুলো মায়ার গায়ে লাগতে যাচ্ছিল। এটা দেখে জেমির রাগ ফেটে পড়ে। সে ওই তিনজনের সামনে গিয়ে তাদের সতর্ক করে বলে তারা শুধু দুর্বল মানুষ নয়, বরং অপরাধীদের মতো আচরণ করছে। সে তাদের কাছ থেকে দূরে থাকতে বলে, কিন্তু মায়া পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সে জেমিকে সবকিছু ছেড়ে দিতে বলে। এরপর মায়া ইভানের সঙ্গে বসে কথা বলে। তার আচরণ দেখেই বোঝা যাচ্ছিল তার মানসিক সমস্যা ছিল। সে নিজের আসল বয়স আর শারীরিক শক্তি সম্পর্কে ধারণা রাখত না।
তা সত্ত্বেও তার বাবা তার অবস্থার কোনো পরোয়া করতেন না, বরং তিনি তাকে খুব নির্মমভাবে মারধর করতেন। মায়া এটা দেখে মাঝখানে আসে এবং মিস্টার উনকে তাকে মারধর করতে বন্ধ করতে বলেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর মায়া আর জেমি বাড়িতে ফিরে আসে। মায়া সেখানে যে ঝামেলা করেছিল তার জন্য জেমিকে বকাঝকা করে। এইসব ঝামেলা থেকে দূরে যাওয়ার জন্য মায়া জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সেই জীবগুলোকে খুঁজতে যায় যাদের কথা নিয়া বারবার বলছিল। কিছুক্ষণ হাঁটার পর সে রোরির ছোট কুকুরটিকে দেখতে পায়। দেখে মনে হচ্ছিল কুকুরটি চাইছে মায়া তার পেছনে আসে। মায়া কুকুরটির পেছনে হাঁটতে শুরু করে। কুকুরটি তাকে জঙ্গলের খুব গভীরে একটি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যায়। সেখানে মায়া পাথর দিয়ে তৈরি একটি অদ্ভুত পুরনো কুঁড়ে ঘরের মতো ভবন দেখতে পায়। কৌতূহলের কারণে মায়া তার ভেতরে ঢুকে যায়। ভেতরে সে নিচের দিকে যাওয়া একটি বিশাল গোলাকার সিঁড়ি দেখতে পায়। এটা দেখে সে কুকুরটির পেছনে যাওয়ার চিন্তা বাদ দেয়। এরপর কুকুরটি দ্রুত ওপরের দিকে চলে যায় এবং মায়ার চোখের আড়ালে চলে যায়। কুকুরটিকে খুঁজতে গিয়ে মায়ার চোখ ইভানের ওপর পড়ে। সে জঙ্গলের মাঝখানে একা দাঁড়িয়েছিল। মায়া তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে সে সেখানে কি করছে। তখন সে জানতে পারে তার বাবা তাকে আবারও মেরেছে এবং সে এখানে বিশ্রাম নিচ্ছিল। তার অবস্থা দেখে মায়া তাকে বোঝানোর এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইভান মায়াকে শক্ত করে ধরে বলে সে তাকে ভালোবাসে, তার শক্তি অনেক বেশি ছিল, তাই মায়া নিজেকে তার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে। এই সময় দুজনেই মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর মায়া দ্রুত বাড়ি ফিরে আসে। সে জেমিকে বলে তাকে যেন তার সঙ্গে আসতে হয়, কারণ তাকে খুব জরুরি কিছু দেখাতে হবে। জেমি অবাক হয়, কিন্তু তারপর তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। জঙ্গলে পৌঁছে মায়া তাকে জানায় ইভান তার সঙ্গে জোর করার চেষ্টা করেছিল। জেমি রেগে ওঠার আগেই মায়া তাকে বলে সে ইভানকে মেরেছিল এবং সেখান থেকে পালিয়ে এসেছিল। সে আরো বলে কিছু অদ্ভুত জীব হঠাৎ এখানে এসে তাকে বাঁচিয়েছিল। কিন্তু জেমি বিভ্রান্ত হয়ে যায়। সে মায়ার কথা বিশ্বাস করতে পারে না। এতে মায়া আরো বেশি কষ্ট পায়। জেমি তাকে বলে যেদিন শহরে অপরাধীরা তাদের উপর হামলা করেছিল সেদিনের পর থেকে মায়া আর আগের মতো নেই। সে বলে সে আর কখনো এমন কিছু হতে দেবে না। এরপর জেমি শহরের বারে চলে যায়। সেখানে সে কিলিয়ান আর এজলিংকে দেখতে পায়, যারা ইভানের ভাই বোন ছিল। তারা জেমিকে জিজ্ঞাসা করে তাদের বড় ভাই কোথায়। জেমি বলে সে জানে না। তারা তাকে বলে ইভান সম্পর্কে কোনো তথ্য পেলে যেন সঙ্গে সঙ্গে তাদের জানায়। সন্ধ্যা হওয়ার পর মায়া বাড়িতে নিজেকে শান্ত করার এবং সারাদিনের ঘটনাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করে। সে ইভানের হাত থেকে বাঁচার ঘটনা এবং হঠাৎ দেখা সেই অদ্ভুত জীবগুলোর কথা ভাবছিল। ঠিক তখনই তার সঙ্গে আরো অদ্ভুত একটি ঘটনা ঘটে। একটি রহস্যময় জীব হঠাৎ বাড়ির ভেতরে ঢুকে পড়ে। মায়া ভাবে এটি রেড ক্যাপলসদের মধ্যে একটি, তাই সে শান্ত থাকার চেষ্টা করে। জীবটি তার কাছে এসে অদ্ভুত একটি ভাষায় তার সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু মায়া তার একটি কথাও বুঝতে পারে না। কিছুক্ষণ পর সেই জীবটি মাটিতে একটি ব্যাগ ফেলে দ্রুত সেখান থেকে চলে যায়। মায়া এই সুযোগে সেই জীবটির একটি ছবি তুলে নেয়, যাতে তাদের অস্তিত্বের প্রমাণ তার কাছে থাকে। কিন্তু কৌতূহলের কারণে সে ব্যাগটি খুলে ফেলে। ভেতরের জিনিস দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। ব্যাগের ভেতরে ইভানের কাটা মাথা রাখা ছিল। কিছুক্ষণ পর জেমি বাড়িতে ফিরে আসে। মায়ার সঙ্গে সঙ্গে তাকে সবকিছু দেখানোর জন্য ছুটে যায়। জেমি ব্যাগের ভেতরের কাটা মাথাটি দেখতেই ভয়ে সেখানে জমে যায়। মায়া তাকে রেড ক্যাপলসদের তোলা ছবিগুলো দেখানোর চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ক্যামেরায় সেই জীবটির কোনো ছবি রেকর্ড হয়নি। ঠিক তখনই দুজন দেখতে পায় মিস্টার ওন তার সন্তানদের নিয়ে বাড়ির বাইরে এসে পৌঁছেছেন। তারা মায়া আর জেমির কাছে জবাব চাইছিল, কারণ ইভান নিখোঁজ হওয়ার আগে শেষবার তাদের দুজনের সঙ্গেই দেখা গিয়েছিল। জেমি দরজার আড়াল থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সে পরিষ্কারভাবে বলে ইভান নিখোঁজ হওয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু মিস্টার ওন তার কথা মানতে অস্বীকার করেন। তাদের ভয় দেখিয়ে সেখান থেকে সরানোর জন্য জেমি বলে সে পুলিশকে ডেকে দেবে। মিস্টার ওন এমন ভাব করেন যেন তারা পিছিয়ে যাচ্ছেন। তিনি বলেন তারা সবাই সেখান থেকে চলে যাবেন, কিন্তু আসলে তার মাথায় অন্য পরিকল্পনা ছিল। ঠিক তখনই কিলিয়ান আর আইসোলিং বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ে, যাতে ভেতরে ঢোকার কোনো পথ খুঁজে পায়। মায়া বুঝতে পারে এখন পরিস্থিতি তার এবং তার সন্তানদের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে গেছে। নিজেকে বাঁচানোর জন্য সে ওপরের তলার দিকে দৌড়ে যায়। এরপর সে ছাদে পৌঁছে যায়। সেখানে হঠাৎ আইসোলিং তার সামনে এসে দাঁড়ায়। ভয়ে মায়ার হাত থেকে সে ব্যাগটি পড়ে যায়। আইসোলিং ব্যাগের ভেতরে তাকাতেই তার ভাইয়ের কাটা মাথা দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে নিজের পরিবারকে জানাতে সেখান থেকে দৌড়ে চলে যায়।
মায়া এই সুযোগে সেই পথের দিকে দৌড়ে যায় যেটা রেড ক্যাপলসদের এলাকা এবং জঙ্গলের দিকে যায়। অন্যদিকে জেমি ল্যাপটপ চালু করে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কারণ সব ফোন কাজ করা বন্ধ করে দিয়েছিল। মিস্টার ওন যখন জানতে পারেন তার ছেলের সঙ্গে কি হয়েছে, তখন তিনি আইসোলিংকে সঙ্গে নিয়ে পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েন। তারা আগুন লাগানোর বোতল ব্যবহার করে পুরো বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে। জেমি ভীষণ ভয় পেয়ে যায় এবং লুকানোর জায়গা খুঁজতে থাকে। সে একটি ঘরের দরজা বড় একটি বইয়ের আলমারি দিয়ে আটকে দেয়, কিন্তু তখন তার মনে পড়ে যায় মায়া হয়তো এখনো দ্বিতীয় তলায় আছে। তাই তাকে খুঁজতে জেমি আবার বেরিয়ে আসে। সে সিঁড়িতে আসবাবপত্র রেখে পথ আটকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু একটি ঘরের ভেতরে নিজেকে আটকে ফেলতেই সে দেখে কিলিয়ান তার সামনে দাঁড়িয়ে আছে। জেমি অনেক চেষ্টা করে, কিন্তু কিলিয়ান সহজেই তাকে কাবু করে ফেলে। পুরো বাড়ি আগুনের কবলে পড়তে শুরু করে। মিস্টার ওন জেমির কাছে এসে তাকে জিজ্ঞাসা করে তাদের ছেলের লাশের বাকি অংশ কোথায়। জেমি আবার বলে সে নির্দোষ এবং ইভানের সঙ্গে যা ঘটেছে তার পেছনে রেড ক্যাপস রয়েছে, কিন্তু তাদের কেউই তার কথা বিশ্বাস করে না। মিস্টার ওন তাকে মায়া কোথায় আছে তা বলতে বলেন। তিনি পুরোপুরি বিশ্বাস করছিলেন এই পুরো ঘটনার আসল কারণ মায়া। ঠিক তখন মায়া জঙ্গলের মাঝখানে থাকা রেড ক্যাপলসদের পাথরের বাড়ির দিকে দৌড়াচ্ছিল। সে তাদের সামনে সাহায্যের জন্য অনুরোধ করে। মায়া কথা দেয় তারা যদি তার স্বামীর জীবন বাঁচিয়ে দেয় তাহলে সে তাদের চাওয়া যে কোনো জিনিস দেবে। এরপর মায়া বাড়ির দিকে ফিরে আসে, কিন্তু সেখানে হঠাৎ আইসোলিং তাকে দেখে ফেলে। আইসোলিং সঙ্গে সঙ্গে তার বাবাকে ডাক দেয় এবং কোনো কিছু না ভেবেই মায়ার ওপর হামলা করে। অন্যদিকে মিস্টার ওন তার ছেলেকে বলে সে যেন জেমিকে চিরতরে শেষ করে দেয়। এরপর তিনি নিজে মায়ার সঙ্গে মোকাবেলা করতে যান, কিন্তু তারা নিজেদের পরিকল্পনা শেষ করার আগেই হঠাৎ একটি রেড ক্যাপ কিলিয়ানদের উপর ঝাঁপিয়ে পড়ে। সে পেছন থেকে ছুরি দিয়ে কিলিয়ানের উপর একের পর এক আঘাত করতে থাকে। মিস্টার ওন সঙ্গে সঙ্গে সেই জিপটিকে শক্ত লাঠি দিয়ে আঘাত করেন। জিপটি মাটিতে পড়ে যায়। তার কাছে গিয়ে দেখার চেষ্টা করে আসলে জিপটি কি। ঠিক তখনই আরেকটি রেড ক্যাপ ছাদের উপর দেখা যায়। সে উপর থেকে একটি খঞ্জর ছুড়ে দেয় যা সরাসরি কিলিয়ানের গায়ে লাগে। এদিকে প্রথম রেড ক্যাপটি শেষ শক্তি জড়ো করে তার অস্ত্রটি মিস্টার উনের দিকে ছুঁড়ে মারে। এবার মিস্টার উনের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। তিনি তার ছেলেকে চিৎকার করে বন্দুক আনতে বলেন। এরপর হাতে থাকা লাঠি দিয়ে তিনি আহত জিপটিকে পিটিয়ে মেরে ফেলেন। অন্যদিকে বাড়ির বাইরে আইসোলিং পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ তার সামনে রেড ক্যাপলসদের একটি পুরো দল এসে গেছে। তারা আইসোলিংকে মায়ার কাছ থেকে দূরে টেনে নিয়ে যায়। এরপর চারদিক থেকে তারা আইসোলিং এর ওপর ভীষণ নির্মমভাবে হামলা করতে থাকে। ঠিক তখন কিলিয়ান অস্ত্র আনতে দৌড়ে যায়, কিন্তু সামনের দরজার কাছে হঠাৎ আরেকটি জিপ তার সামনে এসে দাঁড়ায়। কিলিয়ান ভয়ে দৌড়ে একটি ঘরে লুকিয়ে পড়ে। সুযোগ পেতেই সে হঠাৎ জিপটির ওপর হামলা করে। এরপর সে রেড ক্যাপটির কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে এবং তার অস্ত্রটি তাদের মাথার দিকে ঘুরিয়ে আঘাত করতে থাকে, কিন্তু বাকি সব জিপ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। অন্যদিকে মায়াকে বাঁচানো রেড ক্যাপসরা আইসোলিং এর উপর ক্রমাগত হামলা করতে থাকে। তারা তাকে কষ্ট দিতে দিতে চারদিক থেকে ঘিরে রেখেছে। ধীরে ধীরে আইসোলিং এর শক্তি শেষ হয়ে যেতে থাকে এবং তার বাঁচার কোনো পথ থাকে না। যখন মিস্টার ও নিজেকে এই পুরো বিশৃঙ্খলার মধ্যে একা দেখতে পান, তখন তিনি গাড়ির ডিকি খুলে বন্দুক বের করেন। ঠিক তখন কিলিয়ানও তার পেছনে এসে দাঁড়ায়। মিস্টার ওন সিদ্ধান্ত নেয় এখন তাদের এখান থেকে পালাতে হবে। তিনি গাড়িতে উঠে সব দরজা বন্ধ করে দেন, কিন্তু গাড়ি চালু করার আগেই একটি রাগী জিপ তার কাছে এসে কিলিয়ানের উপর হামলা করে। মিস্টার ওন তাকে বাঁচানোর জন্য গাড়ির কাঁচ ভেঙে দেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিলিয়ান তার বাবার কোলেই মারা যায়। মিস্টার ওন পুরোপুরি কান্নায় ভেঙে পড়েন। তিনি নিজের সন্তানদের ভুলভাবে বড় করার জন্য ক্ষমা চাইতে থাকেন। এদিকে জেমি একটি বিছানার নিচে লুকিয়েছিল। যখন তার মনে হয় বাইরের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, তখন সে বেরিয়ে বাগানের দিকে যায়। সেখানে সে রেড ক্যাপলসদের আইসোলিং এর লাশ ছিঁড়ে খেতে দেখে। জেমির সঙ্গে সঙ্গে কাছে থাকা একটি ফ্রাইং প্যান তুলে তাদের মধ্যে একটি জিপকে মেরে ফেলে। কিন্তু অবাক করা বিষয় হলো সেই জিপটি জেমির প্রতি কোনো শত্রুতা দেখায় না। জেমি বুঝতে পারে আসলে এই জীবগুলো তাদের সাহায্য করতে এসেছিল। সে দ্রুত মায়ার দিকে দৌড়ে যায়। মায়ার সন্তান প্রসবের সময় হয়ে গিয়েছিল। ঠিক তখন মিস্টার ওন বন্দুক নিয়ে সামনে এসে দাঁড়ান। তিনি গুলি করে রেড ক্যাপলসদের একটি জিপকে মেরে ফেলেন। গুলির শব্দ শুনে বাকি জিপগুলো সেখান থেকে পালিয়ে যায়। মিস্টার ওন যখন দেখেন তার মেয়েও এই জিপগুলোর কারণে মারা গেছে, তখন তিনি রেড ক্যাপলসের পাশাপাশি মায়া আর জেমির কাছ থেকেও প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বন্দুক তাদের দিকে তাক করে ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে আসেন এবং সবাইকে মেরে ফেলার জন্য প্রস্তুত হন।
জেমি তাকে বলে যদি তার সাহস থাকে তাহলে সে যেন সামনে থেকে একজন মানুষের মতো তার সঙ্গে লড়াই করে। কিন্তু মিস্টার ওন সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন না। তিনি সরাসরি জেমির বুকে গুলি করেন। জেমি মাটিতে পড়ে যায়। এরপর মিস্টার ওন মায়াকে মারার জন্য তার দিকে এগিয়ে যান, কিন্তু ঠিক তখন রোরির কুকুরটি তার উপর হামলা করে। কুকুরটি তার বাহুতে জোরে কামড় দেয় এবং তার হাত থেকে বন্দুক পড়ে যায়। মায়া এই সুযোগ কাজে লাগায়। সে কষ্ট করে হামাগুড়ি দিয়ে বন্দুকটির দিকে যায়। মিস্টার ওন কুকুরটিকে নিজের কাছ থেকে সরিয়ে দেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মায়া বন্দুকটি তুলে নিয়ে তার উপর একটি নিখুঁত গুলি চালায় এবং সেখানেই সব শেষ হয়ে যায়। পুরো অপরাধী পরিবার শেষ হয়ে যাওয়ার পর মায়া আর জেমি মাটিতে পড়ে থাকা অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে। দুজনেই বোঝার চেষ্টা করছিল শেষ পর্যন্ত তাদের সঙ্গে কি ঘটল। অন্যদিকে রেড ক্যাপসরা মারা যাওয়া মানুষগুলোর লাশ নিজেদের সঙ্গে নিয়ে যায় যাতে তারা বড় একটি উৎসব করতে পারে। কয়েক মিনিট পর জেমি বসার ঘরের একটি অংশ খালি করে যাতে সে মায়ার সন্তান প্রসবে সাহায্য করতে পারে। তাদের হাসপাতালে যাওয়ার একদম সময় ছিল না। ভয়ঙ্কর ব্যথার মধ্যেও মায়া নিরাপদে তার সন্তানকে জন্ম দেয়। জেমি তাকে জড়িয়ে ধরে। দুজনেই স্বস্তিতে কাঁদতে থাকে, কারণ এত সমস্যার পরও তাদের ছেলে পুরোপুরি সুস্থ ছিল। কয়েকদিন কেটে যায়। মায়া আর জেমি ধীরে ধীরে নিজেদের আঘাত থেকে সুস্থ হতে থাকে। মায়া বিশ্রাম নিতে থাকে। অন্যদিকে জেমি বাড়ির ভাঙাচোরা জিনিসগুলো ঠিক করে আবার সবকিছু গুছিয়ে নিতে শুরু করে। তার কানে হেডফোন লাগানো ছিল, তাই হঠাৎ ঘটে যাওয়া পরের বড় ঘটনাটি সে টেরই পায় না। মায়া হঠাৎ দেখতে পায় তার সন্তান নেই। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে রেড ক্যাপসরা তার সন্তানকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। মায়া পুরো শক্তি দিয়ে জেমিকে ডাকতে থাকে যাতে সে তাকে সাহায্য করে, কিন্তু হেডফোনের কারণে জেমি তার ডাক শুনতেই পায় না। তাই মায়া একাই রেড ক্যাপসের পেছনে দৌড়ানোর সিদ্ধান্ত নেয়। সে জঙ্গলের ভেতরে সেই পাথরের বাড়িটির দিকে দৌড়ে যায়। ভেতরে নিজের সন্তানকে খুঁজতে গিয়ে মায়ার দেখা হয় এক ভীষণ বৃদ্ধ এবং ভয়ঙ্করভাবে দুর্বল এক নারীর সঙ্গে। সেই নারীর পোশাক দেখে মায়া একটি চমকে দেওয়ার মতো সত্য বুঝতে পারে। সে কোনো সাধারণ নারী ছিল না, সে ছিল মেভের সেই মেয়ে। এখানেই মায়া বুঝতে পারে রেড ক্যাপস যেসব মানুষকে তুলে নিয়ে যায় তারা পরে তাদের মধ্যে এক ধরনের রাজা বা নেতা হয়ে যায়। এখন তারা মায়ার ছেলেকে তাদের নতুন নেতা বানাতে চায়। এটা বুঝতেই মায়ার রাগ পুরোপুরি ফেটে পড়ে। সে ছুরি দিয়ে একটি রেড ক্যাপের ওপর হামলা করে। বাকি জীবগুলো চিৎকার করে তাকে থামতে বলে, কিন্তু মায়া তার ছেলেকে ছেড়ে দিতে একদমই রাজি হয় না। সে সরাসরি সে বৃদ্ধ নারীর দিকে যায়। মায়া তার আঙ্গুলগুলো পুরো শক্তি দিয়ে বৃদ্ধ নারীর চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। এখানেই মেভের মেয়ের জীবন চিরতরে শেষ হয়ে যায়। এরপর মায়া অবাক হয়ে যায়। সব রেড ক্যাপ তার সামনে মাথা নত করে। দেখে মনে হচ্ছিল তারা মায়াকে তাদের নতুন রানী হিসেবে গ্রহণ করেছে। কয়েক মিনিট পর জেমি জানতে পারে তার স্ত্রী আর সন্তান নিখোঁজ। সে যখন আবার বসার ঘরে যায় তখন সেখানে শিশুটিকে একদম নিরাপদ অবস্থায় দেখতে পায়। এরপর সে মায়াকে খুঁজতে বাড়ির বাইরে যায়। সেখানে জেমি এমন একটি দৃশ্য দেখতে পায় যা বিশ্বাস করা তার জন্য প্রায় অসম্ভব ছিল। মায়া রেড ক্যাপসদের একটি বিশাল দলের মাঝে দাঁড়িয়েছিল। তাদের সবাইকে মনে হচ্ছিল তারা মায়ার আদেশ মেনে চলছে। মায়া রক্তে ভরা একটি খুলি উপরে তুলে ধরে এবং সেটি নিজের মাথার উপর উল্টে দেয়। এই পুরো ব্যাপারটি ছিল একটি অদ্ভুত রীতির অংশ। ঠিক তখন পুরো আকাশ লাল হয়ে যায়। রেড ক্যাপস পাগলের মতো নাচতে এবং চিৎকার করতে শুরু করে। এমনকি রোরির কুকুরটিও তাদের সঙ্গে এদিক ওদিক দৌড়াচ্ছিল। দেখে মনে হচ্ছিল সবাই রেড ক্যাপসদের নতুন মায়ের আগমন উদযাপন করছে। এখন মায়াই তাদের নতুন নেতা, যে তাদের পুরো নতুন প্রজন্মকে পথ দেখাবে। যা কিছু ঘটছিল সবকিছু যেন পাগল করে দেওয়া কোনো দুঃস্বপ্নের মতো ছিল। তারপরও জেমি আর মায়া সিদ্ধান্ত নেয় তারা এই জীবগুলোর মাঝে নিজেদের নতুন জীবন মেনে নেবে। তো কেমন ছিল পুরো কাহিনীটা? যদি গল্পের কোনো কিছু আপনার পছন্দ না হয় তাহলে আমাদের বলতে পারেন, আমরা সেটার উপর কাজ করব। ধন্যবাদ।